নমস্কার, নিউজ 18 বাংলায় ঠিক সন্ধ্যে 6টা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নেবেন 9 তারিখ অর্থাৎ রবিবার। তার আগে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ উঠে আসছে যে মোদির কি চাপে পড়েই বোধোদয়। অর্থাৎ ধাক্কায় কি বোধোদয়, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে যতবার ভোট প্রচারে বাংলায় এসেছেন ততবার বারবার প্রধানমন্ত্রীর মুখে শোনা গেছে মোদী মোদী, অর্থাৎ তিনি একাই 100। এবং তারপরে যে ছবি আমরা দেখলাম যে আজ একেবারে অন্য ছবি, মোদী নেতা মোদী প্রধানমন্ত্রী। বোধোদয় এক যদি বলি, मैं নয় হাম। কেন এই কথা বলছি, কারণ প্রথমে আপনাদের শোনাবো যে আগে ভোটের আগে একাধিকবার বাংলায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছেন, বক্তব্য রেখেছেন, তখন বারবার তিনি নিজের কথা বলেছেন, অর্থাৎ মোদী শুধু নিজের কথা বলেছেন। কি বলেছিলেন শোনাবো। जब तक मोदी है सीए कानून को भी कोई रद्द नहीं कर पाएगा। अगर आप 10 घंटे काम करेंगे तो मोदी 18 घंटे काम करेगा। मोदी कानूनी सलाह ले रहा है कि कैसे आपका लूटा हुआ पैसा आपको वापस मिले। ये मोदी है, कोई भी भ्रष्टाचारी बचने वाला नहीं है। मोने राखबेन प्रत्येक अत्याचारी शास्ति पावे और ये मोदी की गारंटी है। মোদি হয়তো মুমকিন হ্যায়, বারবার নরেন্দ্র মোদীর মুখে এই বক্তব্য তার ভাষণে শোনা গেছিল। কিন্তু যে ছবি আমরা দেখলাম রেজাল্টে, সেখানে 303 তো পায়নি, এমনকি এনডিএও 300 পার করতে পারেনি। ফলে আজ যখন সংসদ ভবনে বক্তব্য রাখছিলেন নরেন্দ্র মোদী, তখন তার গলায় শোনা গেল যে मैं नहीं हम। কি বললেন আজ নরেন্দ্র মোদী, শুনুন। कि न हम हारे थे न हम हारे हैं, हमें और तेजी से और विस्तार से और तेज गति से देश के आकांक्षाओं को पूर्ण करने में रत्ती भर भी विलंब नहीं करना है। जनता जनार्दन चाहती है हम पहले से ज्यादा डिलीवर करें। जनता चाहती है कि हम खुद ही हमारे पुराने रिकॉर्ड तोड़े। एनडीए, न्यू इंडिया, डेवलप इंडिया, एस्पिरेशनल इंडिया, इसी सपने और संकल्पों को पूरा करना ये हम सबका संकल्प भी है, कमिटमेंट भी है और हमारे पास रोड मैप भी है। বোধোদয় এক দেখলেন, বোধোদয় 2 যদি বলি, কারণ পুরনোতেই কি কোথাও গিয়ে ভরসা, কারণ মার্গদর্শকদের কাছে নরেন্দ্র মোদী ফের এনডিএ নেতা নির্বাচিত হয়েই লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। যে ছবি আপনারা দেখছেন লালকৃষ্ণ আডবাণী, এবং তারপরেই তিনি যান মুরলী মনোহর যোশীর সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। এদিন সংসদে সেন্ট্রাল হলে তৃতীয়বার মোদীর প্রধানমন্ত্রীতে শিলমোহর এনডিএর বৈঠকে সরকার গঠনের দাবি জানানোর আগেই দলের প্রবীণ নেতাদের বাড়ি যান নরেন্দ্র মোদী। এবং লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ, তারপর যান মুরলী মনোহর যোশীর কাছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন নরেন্দ্র মোদী। মোদী এবং কোবিন্দ সাক্ষাৎ, প্রাক্তন রাষ্ট্রপতির কাছে নরেন্দ্র মোদী শপথ নেওয়ায় মোদী কোবিন্দ সাক্ষাৎ, শপথ নেওয়ার আগে রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদীর। मोदी जी का स्वागत करें सब लोग। भारत माता की। শরিকদের গলায় মোদি মোদি স্লোগান, কিন্তু মোদির গলায় এখন আমি ছেড়ে আমরা। ग्रास रूट लेवल तक सबने मिल करके ये जो काम किया है और उसी ने हमें ऑर्गेनिक अलायंस का सामर्थ्य दिया है। हर किसी ने यही सोचा जहां कम वहां हम,
जब तक मोदी है 24-এর লোকসভা ভোটে প্রায় প্রতিটি প্রচারে নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছে মোদীর কথা। जब तक मोदी है मोदी कानूनी सलाह ले रहा है। ये मोदी है, कोई भी भ्रष्टाचारी बचने वाला नहीं है। और ये मोदी की गारंटी है। কিন্তু 14 এবং 19-এর মতো এবার একা ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বিজেপি। ফলে ভরসা এখন শরিক দলগুলি। শুক্রবার এনডিএর বৈঠক হয়। এই বৈঠকে ঠিক হয়েছে মোদি এনডিএর নেতা, মোদি ফের প্রধানমন্ত্রী। বৈঠকে সবার শেষে মোদির ভাষণ। সেখানে বারবার মোদির মুখে আমির জায়গায় আমরা। अगले 10 साल में विकास का नया अध्याय लिखेंगे, गुड गवर्नेंस का नया अध्याय लिखेंगे और सब मिलकर के विकसित भारत के सपने को साकार करके रहेंगे। कोशिश ये की गई कि इस विजय को स्वीकार न करना, उसको पराजय की छाया में डुबो कर रखना कि न हम हारे थे न हम हारे हैं। हिंदुस्तान की राजनीति में गठबंधन के इतिहास में प्री पोल अलायंस इतना सफल कभी भी नहीं हुआ है जितना कि एनडीए हुआ। और ये गठबंधन का विजय, हमने बहुमत हासिल किया है। सरकार चलाने के लिए बहुमत आवश्यक है, लेकिन देश चलाने के लिए सर्वमत बहुत जरूरी होता है। ये सबसे सफल अलायंस है कि 5 साल का टर्म होता है। इस अलायंस ने 30 साल में से 5-5 साल के 3 टर्म सफलतापूर्वक पार किए हैं और अलायंस 4थे टर्म में एंटर कर रहा है। ये सत्ता प्राप्त करने का या सरकार चलाने का कुछ दलों का जमावड़ा नहीं है। राष्ट्र प्रथम की मूल भावना से नेशन फर्स्ट के प्रति कमिटेड वैसा ये समूह है। शुरू में शायद असेंबल हुआ होगा, लेकिन आज मैं कह सकता हूं कि भारत के राजनीतिक व्यवस्था में एक ऑर्गेनिक अलायंस है। एक तरफ एनडीए रखूं, दूसरी तरफ भारत के लोगों के सपने और संकल्पों को रखूं। एनडीए, न्यू इंडिया, डेवलप इंडिया, एस्पिरेशनल इंडिया। এনডিএর বৈঠকের পর এদিন লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশীর সঙ্গে গিয়ে দেখা করেন নরেন্দ্র মোদী। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এর আগে টানা 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন জওহরলাল নেহেরু। 1952, 1957 এবং 1962 নেহেরুকে ছিলেন মোদী। প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হন 2014 সালে, তারপর 2019, এবার 2024। भारत माता की, নিউজ 18 বাংলা। भारत माता की। বিজেপির শরিক ফর্মুলা এবার গ্রাফিক্যালি আপনাদের দেখাবো। মন্ত্রক ভাগাভাগিতে বিজেপির ফর্মুলা এবং একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আসনের হিসেবে অ্যাডভান্টেজ। ফলে শরিকদের জন্য প্রতি 4 সাংসদে 1 পূর্ণমন্ত্রীর ছক পদ্মের সমীকরণে 4 মন্ত্রী পেতে পারে টিডিপি। ক্যাবিনেটে থাকতে পারে জেডিইউর 3, হামের 2, এলজেপির 1। টিডিপির আসন সংখ্যা 16, জেডিইউর 12, হামের 7, এলজেপির 5। খতিয়ানে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট মিটতেই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 11ই জুন পর্যালোচনা বৈঠকে ডাক দিয়েছেন। মন্ত্রী ও সচিবদের থাকার নির্দেশ, উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। দফতরে ধরে ধরে কাজের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসক ও পুলিশ সুপারদের বৈঠকে ডাক। 11ই জুন বিকেলে নবান্ন সভাঘরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মিশন 2026, কারণ 2024-এর 18তম লোকসভা নির্বাচন শেষ। এবার 24 থেকেই 26-এ নজর। শনিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন ভিত্তিক ভোটের ফলের পর্যালোচনা করবেন। হেরে যাওয়া কেন্দ্রগুলি নিয়েও বিশ্লেষণ করবেন তিনি। বৈঠকে ডাক তৃণমূল জেলা সভাপতিদের।
18তম লোকসভা নির্বাচনে রাজ্যে সবুজ ঝড়, কিন্তু মালদায় তৃণমূলের হাত খালি। জেলার 2টি লোকসভা আসনেই হার, 12টি বিধানসভা আসনের একটিতেও লিড পায়নি। এমনকি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বিধানসভা কেন্দ্র মালতীপুরেও পিছিয়ে তৃণমূল। আর এ নিয়েই বর্তমান জেলা সভাপতিকে নিশানা করেছেন প্রাক্তন জেলা সভাপতি মৌসম বেনজির নূর। মালদা 21-এর বিধানসভা ভোটে এই জেলায় ছিল তৃণমূলের দাপট। 12টি বিধানসভা আসনের মধ্যে 8টিতে জয়ী হয় তৃণমূল, বাকি 4টিতে বিজেপি। 21-এর রেজাল্ট আউটের পর মালদা জেলা সভাপতি বদল হয়। মৌসম বেনজির নূরের চেয়ারে বসেন আব্দুর রহিম বক্সি। তারপর পঞ্চায়েত ভোট হয়, জেলা পরিষদ পায় তৃণমূল। এবার লোকসভা ভোট। এই ভোটে মালদায় তৃণমূল একেবারে শূন্য। মালদা জেলায় 2টি লোকসভা আসন, 2টি জিতেছে বিরোধীরা। মালদা উত্তরে বিজেপি, মালদা দক্ষিণে কংগ্রেস। মালদা জেলায় 12টি বিধানসভা আসন, একটিতেও লিড পায়নি তৃণমূল। কংগ্রেস এগিয়ে 6টিতে, বিজেপি 6টিতে। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা কেন্দ্র মোথাবাড়িতে তৃণমূল 3 নম্বরে। মানিকচক এবং বৈষ্ণবনগরেও 3 নম্বরে তৃণমূল। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বিধানসভা আসন মালতীপুর। তৃণমূলের জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়ের বিধানসভা আসনেও অনেকটা পিছিয়ে তৃণমূল। কংগ্রেসের সঙ্গে ব্যবধান প্রায় 34,000। জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট এত খারাপ হবে। দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে, ওনারা লিডারশিপ দিয়েছেন, মন্ত্রী করেছেন, বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান করা হয়েছে, তারপরেও এত রেজাল্ট খারাপ কেন? নিজেদের বুথে সেটা নিয়ে তো অবশ্যই আর দেখতে হবে বিষয়গুলো। মালদা জেলা তৃণমূলের অনেকেই আঙুল তুলছেন জেলা সভাপতির দিকে, কারণ ভোটের আগে তিনি বারবার হুঙ্কার দিয়েছেন আর বারবারই বিতর্ক হয়েছে। 35 কোটি টাকা কত টাকা কমিশনে বিক্রি হয়েছে বলতে হবে খোকন বাবু। মানুষ কিন্তু এবারে ছেড়ে কথা বলবে না। যে মুখ দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিথ্যাচারণ করছেন, যে মুখ দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, সে মুখের ভিতরে থাকে জিভটাকে টেনে মানুষ এবার প্রমাণ করবে গ্রামের মধ্যে যে মানুষ আপনাদের সাথে নেই। লোকসভা ভোটে তৃণমূলে হতাশাজনক পারফরমেন্সের পর সরব হয়েছেন মৌসম নূর সহ একাধিক নেতৃত্ব। আর কাঠগড়ায় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। জেলা তৃণমূল কংগ্রেসের একটা তো দায় নিতেই হবে। কেউ চেয়ারম্যান, কেউ বড় বড় পদ নিয়ে সবাই ঘুরছে, সবাই করছে। আমি জানি না কোথাও আমাদের নিজেদের খামতি ছিল, অথবা আমার মনে হয় আমাদের জেলার অনেকেরই এবার এই লোকসভা দুটো প্রার্থী পদে প্রার্থী হওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল, এবং আমরা অনেক জায়গায় তাদের বক্তব্য শুনেছিলাম। এখন তারা পায়নি বলে নতুন প্রার্থীদের সেভাবে সাহায্য করেনি। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি যেভাবে এবং যে ভাষায় আক্রমণ করেছেন তা তৃণমূলেরই অনেকে মেনে নিতে পারেননি। অনেকের দাবি ভোটারদের কাছেও খারাপ বার্তা গিয়েছে। তারই কি প্রভাব পড়ল মালদার ভোটে? এই জেলার মুসলিম ভোট প্রায় 60%। সেই মুসলিম ভোটেরও সিংহভাগ গিয়েছে কংগ্রেসে। গত 2 বছরে সভাপতি হওয়ার পর বিরোধীদেরকে নিশানা করতে গিয়ে যেভাবে কড়া ভাষা ব্যবহার করেছেন জেলা সভাপতি, সম্ভবত ততটা শক্তিশালী করা যায়নি জেলা পুরুলিয়া সেখান তো আমরা জিতে গেছি। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, না হলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। ইস্যু ধরে ধরে সুকান্ত দাবি নাকচ দিলীপের। 19-এর পর খড়গপুরে হার নিয়ে কাল কটাক্ষ সুকান্ত। রাজ্য সভাপতির নাম না নিয়েই পাল্টা দিলীপ। যারা এসব বলছেন পিঠ বাঁচাতে বলছে, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। ভোটের হিসেব নিকেশ পেশ করেই তোপ দিলীপের। আর পাল্টা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো। 27,000 মাত্র হারলো কেন? 1.5 লাখ 2 লাখে হারতো, আমি থাকলে 1-1.5 লাখে জিততাম। সেটা নেমেছে। আমি 89,000-এ জিতেছিলাম, তার সঙ্গে 27,000 যুক্ত করুন, কতটা মাইনাস হয়েছে বোঝা গেছে। তো সেখানে যারা বলছেন এখন তো পিঠ মাচাবার জন্য কাউকে কিছু বলতেই হবে। বাস্তবটা তো তথ্য, সেটা তো সবাই বলবে, পাবলিক জানে, ওখানকার লোক জানে, ওখানকার কর্মীরা বলে দেবেন কি হয়েছে না হয়েছে। টিকিট ঠিক করে সংসদীয় বোর্ড। সংসদীয় বোর্ডের আপনি যদি তার
সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন বা তার সিদ্ধান্ত নিয়ে যদি আপনার কোনো ডাউট থাকে, আমার মনে হয় কেন্দ্রীয় নেতৃত্বে আছে, তারা ভাববে। এরা সবাই বড় বড় সিনিয়র লিডার, দিলীপ দা আমাদের অত্যন্ত সিনিয়র লিডার, দিলীপ দাকে দেখে আমরা লড়াইয়ে এসেছি। আমার মনে হয় পার্টির যে ডেকোরাম আছে সেই ডেকোরাম মানা উচিত, সেই বক্তব্য সেখানে তুলে ধরা উচিত। আমারও তো অনেক ক্ষোভ বিক্ষোভ আছে, আমি কি রাস্তায় বলবো নাকি? আমি পার্টির উপযুক্ত ফোরামে আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবো, নাহলে বলবোই না। এখানেই শেষ নয়, দলের সঙ্গে সমন্বয় রেখে জেলায় যাওয়ার পরামর্শেও খড়গহস্ত দিলীপ এবং সুকান্তের পরামর্শে প্রশ্ন তুলে সরাসরি তোপ দিলীপের। হামলা যদি পরামর্শ নিয়ে না হয় তবে কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলায় যেতে কেন দলের অনুমতি নিতে হবে, প্রশ্ন পদ্ম নেতার। কিন্তু দিলীপ দা জেলা থেকে সরাসরিতে এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো, কারণ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ টানা 3 দিন তাপপ্রবাহের সতর্কতা, যেমনটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি। বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ, পশ্চিম মেদিনীপুরেও তাপপ্রবাহের পূর্বাভাস। ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার বাড়বে 2 থেকে 3 ডিগ্রি আগামী 2 দিনে, এবং নট অনলি দ্যাট, আমরা হয়তো সাউথ বেঙ্গলের কয়েকটা জেলাতে হয়তো হিট ওয়েভও পেতে পারি। হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে। আগামীকাল হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনাতে। উত্তরে বর্ষা থমকে, তাই দক্ষিণবঙ্গে এখনই বর্ষা আসছে না 13 তারিখের আগে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। I don't find any indication in the flow pattern for conducive for monsoon onset over our Dakshin Bongo before its normal onset date. Normal onset date মোটামুটি 10-12 13 তারিখের পর হয়তো কিছু হলেও হতে পারে, বাট এই মুহূর্তে কিছু নেই। জেলা থেকে সরাসরিতে এবার যেটা দেখাবো, ট্রেন বাতিল আর তমশ্রী ভয়াবহ পরিস্থিতি, কারণ এই শিয়ালদাহ মেন লাইন সেকশনে কয়েক মাস আগেই ইন্টারলকিং এর জন্য 2 দিন সম্পূর্ণ ট্রেন বন্ধ ছিল এবং তারপরেও কোনো রকম সমস্যার সুরাহা হয়নি। এবং বৃহস্পতিবার অর্থাৎ আজ গতকাল মধ্যরাত থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত যে 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম যে বন্ধ রাখা হচ্ছে, তার জন্য এখনো পর্যন্ত সেই রকমভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি। 137টা ট্রেন বাতিল এবং 147টা ট্রেন সেগুলো দমদম থেকে ঘুরপথে করা হয়েছে এবং চূড়ান্ত খারাপ পরিস্থিতি। এবং দেখতে পাচ্ছেন যে যাত্রীরা, বিশেষত মহিলা যাত্রীদের অবস্থা শোচনীয় অবস্থার মধ্যে প্রত্যেকে রয়েছেন। দিদি, কি অবস্থা আপনাদের? খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। কিভাবে এসেছেন সকালবেলা? এখনই সকালবেলা আমরা গাড়ি রাস্তা দিয়ে এসেছি, উবেরে করে এসেছি, উবের বুক করে এসেছি। আর এখন তাহলে কিভাবে ফিরবেন? এখন এই ট্রেনে যখন দেবে তখনই ফিরবো, আর কি করব। আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকি, কেন বলবো না? আপনার নাম? আমার নাম প্রীতি। কি অবস্থায় যাওয়া আসা করবেন? প্রচন্ড খারাপ অবস্থা, মানে যাতায়াত করা যাচ্ছে না, ট্রেনে ওঠা যাচ্ছে না, প্রচন্ড ভিড়, খুব কষ্ট হচ্ছে। এবং তমশ্রী, দেখা যাচ্ছে যে প্রত্যেক যাত্রীর অবস্থা শোচনীয় এবং যে অবস্থার মধ্যে এখানে রয়েছেন। দিদি, কোথায় যাবেন? আমি বেলঘরিয়া যাব। সকালবেলা এসছেন কি করে? ভীষণ কষ্ট হয়েছে আজকে, যা কষ্ট হয়েছে, মানে মরে যাওয়ার মতো জোগাড় ছিল। এত ভিড় ছিল। এক ভদ্রমহিলা প্রায় অজ্ঞান হয়ে, আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম ওখানটায় পড়ে গেছিল। ওনাকে তুলতে গিয়ে আমার জান একদম বেরিয়ে গেছে। অভিযোগ বোঝাই যাচ্ছে একদিকে ট্রেন নেই, নাকাল হচ্ছেন যাত্রীরা, যারা এসেছেন অন্যভাবে এসেছেন, এখন বাড়ি যাবেন, কখন ট্রেন আসবেন, এটাই সব থেকে বড় প্রশ্ন বোঝা যাচ্ছে অভিজিৎ।